জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে, স্বরাষ্ট্রমন্ত্রী। রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত 7। জন্ম পর্যটন চক্র এড়াতে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, 600-র বেশি ভিসা বাতিল করল মার্কিন প্রশাসন। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও তীব্র হয়ে উঠেছে দূরপাল্লার হামলার মাত্রা। চলতি বছরের সবচেয়ে বড় আকারের হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন, যাতে রাশিয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন। পাল্টা রুশ হামলায় ইউক্রেনেও নিহত হয়েছেন সমান সংখ্যক মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। রুশ কর্মকর্তাদের ভাষ্যমতে ইউক্রেন এই হামলায় ব্যবহার করেছে প্রায় 822টি ড্রোন, যার মধ্যে 66টির লক্ষ্যবস্তু ছিল রাজধানী মস্কো। মস্কোর আঞ্চলিক গভর্নর একে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ড্রোন হামলা বলে আখ্যায়িত করেছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ অনলাইন রিটেলার ওয়াইল্ডবেরিজের একটি গুদাম। রোস্তভ অঞ্চলে রাতের হামলায় নিহত হন 5 জন। বেলগোরোদে বাসে হামলায় নিহত হন এক নারী। আর মস্কো অঞ্চলে ড্রোন হামলায় প্রাণ হারান 83 বছর বয়সী এক বৃদ্ধ, জানান গভর্নর আন্দ্রেই বোরোবিয়ভ। মস্কোর কেন্দ্র থেকে প্রায় 25 কিলোমিটার দূরে কোলেদিনয় ওয়াইল্ডবেরিজের গুদামে হামলায় আগুন লাগে। আহত হন 3 জন, জানান মেয়র সের্গেই সুবিনিয়ান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওয়াইল্ডবেরিজের 10টি বড় লজিস্টিক কেন্দ্রের মধ্যে 7টি এখন অকার্যকর, যেগুলো রুশ সেনাবাহিনীর সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হচ্ছিল বলে কিয়েভের ভাষ্য। জাপোরিঝিয়ার একটি বাড়িতে বিমান বোমা হামলায় নিহত হন 63 বছর বয়সী এক ব্যক্তি ও 64 বছর বয়সী এক নারী। এছাড়া ক্রিবিরিহে 2 জন এবং সুমি, দোনেৎস্ক ও খেরসনে 1 জন করে নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। কিয়েভে রাতভর 4 দফা বিমান হামলার সাইরেন বাজে। মেয়র ভিতালি ক্লিচকুর তথ্য মতে আহত হন শিশুসহ অন্তত 6 জন। রাশিয়ার দাবি, তাদের লক্ষ্য ছিল ফ্লামিঙ্গো ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরির একটি স্থাপনা ও ড্রোনের যন্ত্রাংশ প্রস্তুতকারী একটি কারখানা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে ইউক্রেনের 13টি অঞ্চল রুশ হামলার শিকার হয়েছে, যেখানে রাশিয়া ছুড়েছে 1,500-এরও বেশি আক্রমণাত্মক ড্রোন, প্রায় 1560টি নির্দেশিত বিমান বোমা এবং 62টি ক্ষেপণাস্ত্র। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্তানকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নেওয়া বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান শুরু করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বার্থ ট্যুরিজম বা জন্ম পর্যটন বিরোধী অভিযানের প্রথম মাসেই 600-রও বেশি ভিসা বাতিল করেছে। সদ্য গঠিত বার্থ ট্যুরিজম প্রিভেনশন টাস্ক ফোর্সের এই অভিযানের মূল নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন প্রশাসনের অভিযোগ, একটি বড় আন্তর্জাতিক চক্র গর্ভবতী নারীদের ভুল পরামর্শ ও ভুয়া নথিপত্র দিয়ে পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছিল, যাতে তাদের সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেতে পারে। বিস্তারিত জানব সায়েম শুভর প্রতিবেদনে। গোপন সংবাদ ও আন্তঃসংস্থা তথ্য উপাত্ত বিশ্লেষণের উপর ভিত্তি করে এই বড় ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূলত যেসব বাণিজ্যিকভাবে পরিচালিত চক্র মিডওয়াইফ, ডুলা বা সুস্থতা সেবাদানকারী প্রতিষ্ঠানের আড়ালে ভুয়া ভিসা, কোচিং, আবাসন ব্যবস্থা এবং জাল চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র তৈরি করে দিত, তাদের চিহ্নিত করে নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়াই এই টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য। মার্কিন প্রশাসনের স্পষ্ট বার্তা, পর্যটন B1, B2 ভিসার আবেদনে বা সীমান্ত কর্মকর্তাদের কাছে ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করলে সংশ্লিষ্টদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা জারির মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তবে বিশেষ মানবিক কারণ বা জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনা করে নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে ভ্রমণের ছাড়পত্র দেওয়ার এখতিয়ার রাখা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ 14419 বাস্তবায়নের মধ্য দিয়ে গঠিত এই টাস্ক ফোর্স মার্কিন অভিবাসন রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের 14তম সংশোধনীর প্রসঙ্গ টেনে সাংবিধানিক আইনজীবীরা নিশ্চিত করেছে যে ভিসা বাতিল করলেও জন্মসূত্রে নাগরিকত্বের আইনি অধিকার অক্ষুণ্ণ থাকছে। গত 30 জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, মা বাবার ভিসা বা বসবাসের আইনি স্থিতি যাই হোক না কেন, মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া যে কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে। ফলে এই প্রশাসনিক ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো জালিয়াতি রোধ ও সীমান্তে প্রবেশ নিয়ন্ত্রণ করা, যা নাগরিকত্বের সংবিধিবদ্ধ অধিকারে কোনো আঘাত হানবে না।
সীমান্ত নিরাপত্তা এবং নিয়মকানুন বজায় রাখা সরকারের দায়িত্ব, তা সত্য, কিন্তু আমাদের মনে রাখা দরকার এই ধরনের কঠোর অভিযানের ফলে যেন কোনো প্রকৃত ও মানবিক সাহায্য প্রার্থী বা নিরাপরাধ পরিবার অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হয়। অভিবাসন নীতির প্রয়োগ সবসময় মানবিক সংবেদনশীলতার সাথে হওয়া উচিত। বিশাল এই ভিসা বাতিলের ঘটনায় বিশ্বজুড়ে আন্তর্জাতিক যাত্রী ও পর্যটকদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে। একদিকে ভিসা আইনের স্বচ্ছতা বজায় রাখা, অন্যদিকে নিরপেক্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করা, উভয় দিক সামলানোকেই এখন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ দেখছে ইউরোপ। রেকর্ড ভাঙা এই গরমে বিপর্যস্ত জনজীবন, দেখা দিচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। শুধু জার্মানিতেই হিটস্ট্রোকে মৃত্যু ছাড়িয়েছে 12,000। এর মধ্যেই জার্মানির পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুন নেভাতে গিয়ে উদ্ধারকর্মীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। আর এই কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত কিছু বোমা। রাশেদ বাপ্পির রিপোর্ট। গত 100 বছরে এমন ভয়ঙ্কর রূপ দেখেনি ইউরোপ। উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসা উষ্ণ বায়ু এবং বায়ুমণ্ডলে শক্তিশালী ওমেগা ব্লকের কারণে থমকে আছে বাতাস। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য মতে এই চরম ভাবাপন্ন আবহাওয়ায় ইউরোপ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 15 কোটি মানুষ। প্রাণহানির সংখ্যা 20,000-এর বেশি। পরিসংখ্যান বলছে শুধু জার্মানিতে গত 6 এপ্রিল থেকে 2 আগস্ট পর্যন্ত তীব্র গরমে প্রাণ হারিয়েছেন প্রায় 12,500 মানুষ। রেকর্ড 38 থেকে 42 ডিগ্রি তাপমাত্রার কারণে জার্মানির পশ্চিমাঞ্চলীয় আইফেল এলাকার হুর্টগেনভাল্ড জঙ্গলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন এরই মধ্যে গ্রাস করেছে প্রায় 300 হেক্টর বনভূমি। লোকালয়ের দিকে আগুন ধেয়ে আসায় চরম ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1800 বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন 1400 জরুরি উদ্ধারকর্মী। আকাশপথে বিপুল পরিমাণ পানি ছিটিয়ে পরিস্থিতি সামাল দিতে যোগ দিয়েছে সেনাবাহিনীর 10টি বিশেষ হেলিকপ্টার। তবে উদ্ধার কাজ মোটেই সহজ হচ্ছে না। উদ্ধার কর্মীদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1944 থেকে 45 সালে জার্মান ও মার্কিন বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র ছিল এই হুর্টগেনভাল্ড জঙ্গল। সেই সময়ের অবিস্ফোরিত বহু গোলাবারুদ আজও মাটির নিচে লুকিয়ে আছে। দাবানলের তাপে এসব বিস্ফোরক ফেটে যাওয়ার আশঙ্কায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর কাজ হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। এত সব আতঙ্কের মাঝে আবহাওয়া দপ্তর কিছুটা স্বস্তির খবর দিয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে 22 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। তবে দীর্ঘস্থায়ী খরার কারণে দাবানলের ঝুঁকি সহসাই কাটছে না। জার্মান ফরেস্ট্রি কাউন্সিল সতর্ক করে বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে এমন দাবানল এখন থেকে নিয়মিতই ঘটতে পারে, তাই আধুনিক সতর্কীকরণ ব্যবস্থা জরুরি। এদিকে এমন দুর্যোগপূর্ণ সময়ে উদ্ধারকর্মীদের সাহসিকতার খোঁজ খবর নিয়েছেন এবং তাদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরটস। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমূল শান্তির বাণী নিয়ে যেখানে প্রতি শুক্রবার সমবেত হন হাজারো মানুষ, সেখানেই নেমে এলো অনাকাঙ্ক্ষিত আতঙ্ক। ম্যানহাটনের মিড টাউন ইস্টে অবস্থিত ঐতিহাসিক সেন্ট্রাল সিনাগগে সরাসরি সম্প্রচারিত সাবাত প্রার্থনা সভা চলাকালে এক ব্যক্তি আকস্মিক তাণ্ডব চালায়। এই ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হামলার অভিযোগে ল্যারি মন্টেস নামের এক ব্রোঞ্জ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ এনওয়াইপিডি। বিস্তারিত জানব সায়েম শুভর প্রতিবেদনে। পুলিশ কমিশনার জেসিকা টিশের দেয়া তথ্য মতে অভিযুক্ত মন্টেস অত্যন্ত শান্তভাবে সিনাগগের ভেতর প্রবেশ করে প্রায় 10 মিনিট বসেছিল। এরপর হঠাৎ করেই সে জনসাধারণের জন্য সংরক্ষিত নয় এমন একটি এলাকায় প্রবেশের চেষ্টা করে এবং প্রতিটির মূল্য আনুমানিক $10,000 দুটি মূল্যবান ধর্মীয় প্রদীপ বা ক্যান্ডেলে আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা তাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। এই সময় সে এক 63 বছর বয়সী নারী পুণ্যার্থীকে আঘাত করে, এক নিরাপত্তা কর্মীর গায়ে থুতু দেয় এবং অন্য একজনকে মাথায় আঘাত করে। অন ডিউটি দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট ও নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাকে পরাস্ত ও গ্রেফতার করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত আছেন।
অভিযুক্ত মন্টেসের বিরুদ্ধে হেড ক্রাইমের অধীনে 2 দফা হামলা এবং অপরাধমূলক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। তবে তদন্তকারীরা জানিয়েছেন মন্টেসের পূর্ব মানসিক ব্যাধির ইতিহাস রয়েছে এবং এর আগেও ডাকাতি সহ একাধিক অপরাধে তার জড়িত থাকার রেকর্ড পাওয়া গেছে। ঘটনাটির পরপরই মেয়র জোহরান মামদানি, গভর্নর ক্যাথি হোকুল, স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস এবং ইউএস সিনেটর চাক শুমার এক যৌথ সুর মিলিয়ে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এই ঘটনা স্থানীয় অপরাধ চিত্র ও প্রশাসনের নীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চলতি 2026 সালের প্রথম 7 মাসে নিউ ইয়র্কে সংঘটিত মোট ঘৃণাভিত্তিক অপরাধের প্রায় 57% ঘটেছে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে। স্থানীয় ইহুদি নেতারা ইতিপূর্বে মেয়রের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, যার মধ্যে ধর্মীয় উপাসনালয়ের আশেপাশে প্রতিবাদ নিয়ন্ত্রণের নিয়ম শিথিল করার বিষয়টি অন্যতম। নগর কর্তৃপক্ষ ইতিমধ্যেই শহরের প্রতিটি উপাসনালয় এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে পুলিশ টহল বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন শহরের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবার মান উন্নত না করলে এই ধরনের বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনা শতভাগ রোধ করা কঠিন হয়ে পড়বে। সাইম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে সৌর বিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলেই জরিমানা, প্রতিমন্ত্রী। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। এবার দেশের সংবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে সময় লাগবে। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হতে সময় লাগবে। জাতিসংঘের বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, এমন শুনেছি, দেখিনি। তারা একটা অনুমান নির্ভর রিপোর্ট দিয়েছে, সরকার আমলে নিচ্ছে না। ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট যেন না হয় সেজন্য সারা পৃথিবী থেকে ব্যাপক বিনিয়োগ আহ্বান করা হচ্ছে, অভ্যন্তরীণ বিনিয়োগও হবে। তিনি জানান, মাতারবাড়িতে ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। মহেশখালীতে আরেকটি এফএসআরইউ স্থাপনের জায়গা নির্ধারণ করতে জরিপ চলছে। G2G ভিত্তিতে 2টি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। ব্যাটারি চালিত ই-রিকশা সিটি কর্পোরেশনের অধীনে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। এসব রিকশা রিচার্জ হবে সৌরবিদ্যুতে। সোমবার সচিবালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারি চালিত ই-রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। এজন্য বিধিমালা করা হচ্ছে। সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে, না হলে নতুন নিবন্ধন ও পুরনো নিবন্ধন নবায়ন করা হবে না। তিনি বলেন, ঢাকাকে 8টি জোনে ভাগ করা হবে। সেই 8 জোনে 8 রঙের ই-রিকশা থাকবে। তারা জোনের বাইরে যেতে পারবে না। গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা প্রণয়ন হলে এটার কাজ শুরু হবে। 13 সিটি, পৌরসভা, উপজেলা সহ সব জায়গায় এটা কার্যকর হবে। মীর শাহে আলম আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি, পৌরসভা সহ দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে। মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জানান, আকরাম পয়েন্ট থেকে 23 কিলোমিটার পাইপলাইনে টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে। নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছেন। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চান তিনি। আমরা জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। তিনি বলেন,
মোংলা নদীর উপর 10ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে এখানকার 60,000 মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরও জানান, মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা বন্দরে কোল্ড স্টোরেজ করা হবে এবং মোংলা হবে ইন্ডাস্ট্রিয়াল হাব। সরকার এ বিষয়ে কাজ করছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। সেই লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্রে এখন জোরে সোরে পরীক্ষা নিরীক্ষা চলছে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে প্রথম ইউনিটটি পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে। দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে চলমান সংকটের কারণে গ্রাহক পর্যায়ে লোডশেডিং বাড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প বিদ্যুৎ উৎস হিসেবে এই পারমাণবিক কেন্দ্রটির দিকে তাকিয়ে রয়েছে পুরো দেশ। জানা গেছে, কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে এরই মধ্যে ইউরেনিয়াম জ্বালানি লোড করা হয়েছে। 2 ধাপে সফলভাবে সম্পন্ন হয়েছে শতাধিক পরীক্ষা। শেষ মুহূর্তের জটিল ও সংবেদনশীল পরীক্ষাগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি ধাপ বিস্তারিতভাবে যাচাই শেষে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একবার পূর্ণ উৎপাদনে গেলে কেন্দ্রটি থেকে 24 ঘন্টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। একবার জ্বালানি লোড করার পর টানা 18 মাস নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এরপর পুনরায় রিফুয়েলিং ও প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ রাখতে হতে পারে। ঢাকার সড়কে নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই পিঙ্ক বাস সেবা মঙ্গলবার চালু হবে। বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ সার্ভিস চালু করা হচ্ছে। মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানা গেছে, নারীদের জন্য চালু হতে যাওয়া বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন। প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে 10টি বাস চলাচল করবে। একই সঙ্গে বগুড়ায় 2টি এবং চট্টগ্রামে 2টি বাস সহ ঢাকার বাইরে আরও 4টি বাস এ সেবায় যুক্ত হবে। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় প্রাণ গেছে অন্তত 9 জন বাংলাদেশির। খাবার ও পানি ছাড়া প্রায় 11 দিন সাগরে ভেসে থাকার পর ঘটে এই মর্মান্তিক ঘটনা, জানিয়েছেন বেঁচে যাওয়া এক বাংলাদেশি। মিশরের মার্সা মাতরুহ হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের বাসিন্দা আব্দুল করিমের বরাতে বিষয়টি জানিয়েছেন কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন। তবে মিশরের পুলিশ এখনও মৃত্যুর ঘটনা নিশ্চিত করার তথ্য পায়নি বলে জানিয়েছে দূতাবাসকে। করিমের তথ্য অনুযায়ী গত 3 আগস্ট লিবিয়া থেকে 42 জন যাত্রী নিয়ে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে নৌকাটি, যাদের মধ্যে 38 জন বাংলাদেশি ও 4 জন সুদানি নাগরিক ছিলেন। পথে ইঞ্জিন বিকল ও জ্বালানি শেষ হয়ে যাওয়ায় প্রায় 11 দিন ভেসে থাকার পর 13 আগস্ট মিশরের মার্সা মাতরুহ উপকূলে পৌঁছায় নৌকাটি। স্থানীয়দের খবরে উদ্ধার করা হয় প্রায় 29-30 জনকে। করিম জানান, খাবার পানির অভাব ও তীব্র গরমে অন্তত 11 জন মারা যান, যাদের মধ্যে 9 জন বাংলাদেশি। সর্বোচ্চ 25 জন যাত্রী বহনের সক্ষমতা থাকা নৌকাটিতে তোলা হয়েছিল 42 জনকে, ছিল মাত্র একটি ইঞ্জিন। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্তত 5 যুবকের এখনও কোনো খোঁজ মেলেনি, যাদের একজন হৃদয় পাল গত 3 আগস্ট লিবিয়া থেকে ছাড়া দ্বিতীয় নৌকায় ছিলেন বলে জানিয়েছে পরিবার। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বার্সেলোনায় যাচ্ছেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে
বার্সেলোনা। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পর এবার নিজের দেশ স্পেনে ফিরতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। সাম্প্রতিক বিশ্বকাপে স্পেনকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান রদ্রি। টুর্নামেন্ট জুড়ে মাঝ মাঠে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি দলের খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান এই স্প্যানিশ তারকা। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই রদ্রির ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুরুতে রদ্রিকে পাওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলে যায়। জানা গেছে রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। বার্সেলোনার সর্বশেষ প্রস্তাবে সম্মতি দিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে এখন রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বিশ্ব বক্স অফিসে নতুন করে ইতিহাস গড়েছে মার্ভেল ও সনির সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। মুক্তির মাত্র 17 দিনের মাথায় $2 বিলিয়ন আয় করে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম চলচ্চিত্র হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একের পর এক সুপারহিরো সিনেমা যখন ব্যর্থতার মুখে পড়ছে, তখন কিভাবে এই সাফল্য পেল নতুন স্পাইডারম্যান? উঠে এসেছে তারই কয়েকটি সম্ভাব্য কারণ। টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত এবং ডেস্টিন ড্যানিয়েল ক্রিটন পরিচালিত ছবিটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে $2.022 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 24,980 কোটি টাকা। এর আগে সবচেয়ে দ্রুত $2 বিলিয়ন ঘরে পৌঁছাতে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এর সময় লেগেছিল মাত্র 11 দিন। বিশ্ব সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত প্রায় 8ম ছবি হিসেবে $2 বিলিয়ন গণ্ডি পেরিয়েছে এটি। বিশ্লেষকদের মতে স্পাইডারম্যান নিজেই একটি বৈশ্বিক ব্র্যান্ড, যার আবেদন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের উপর নির্ভরশীল নয়। এর আগে টম হল্যান্ডকে নিয়ে মুক্তি পাওয়া 3টি স্পাইডারম্যান সিনেমায় ছিল সফল, যার নতুন ছবিটির জন্য দর্শকের আস্থা আগে থেকেই তৈরি করে রেখেছিল। নো ওয়ে হোম এর শেষে পিটার পার্কারকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল যাতে পৃথিবীর সবাই তাকে ভুলে যায়, এমনকি তার প্রিয় মানুষ এমজেও। সেই অসমাপ্ত আবেগের জায়গা থেকে গল্প শুরু করেছে ব্র্যান্ড নিউ ডে, যা দর্শকের কৌতূহল ও আবেগ দুটোই ধরে রেখেছে। এছাড়া দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া ও মুখে মুখে প্রশংসাও ছবিটির সাফল্যে বড় ভূমিকা রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে ছবিটির দর্শক স্কোর পৌঁছেছে 98%, যা লাইভ অ্যাকশন স্পাইডারম্যান সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। বলিউডে আবারও ফিরছে ইমরান হাশমির আলোচিত রোমান্টিক ফ্র্যাঞ্চাইজি জান্নাত। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, তৃতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে এবং ইতিমধ্যে শুরু হয়েছে চিত্রনাট্য তৈরির কাজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2008 সালে মুক্তি পাওয়া জান্নাত ছিল ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা, যার গান আজও শ্রোতাপ্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক বিশেষ ভাট জানান, আওয়ারাপান 2 এর পর এখন জান্নাত 3 নিয়ে ভাবছেন তিনি। চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে কাজ চলছে, অর্থাৎ গল্প ও চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া এখন চলমান। একই সাক্ষাৎকারে আওয়ারাপান 2 নিয়েও কথা বলেন বিশেষ ভাট। তার দাবি, ছবিটি শুধু দ্রুত ব্যবসার উদ্দেশ্যে নয়, বরং নিজেদের অর্থ বিনিয়োগ করেই তৈরি করা হয়েছে। মুক্তির আগে কোনো পরিবেশক আগ্রহ না দেখালেও নির্মাণের পর বাজারে আগ্রহ তৈরি হয় বলে জানান তিনি। 2008 সালে 16 মে মুক্তি পাওয়া জান্নাত পরিচালনা করেন কুনাল দেশমুখ, প্রযোজনায় ছিলেন মুকেশ ভাট। এতে অর্জুন দীক্ষিত চরিত্রে অভিনয় করেন ইমরান হাশমি, যিনি ছোটখাটো জুয়া থেকে ক্রিকেট বুকিং এর বড় চক্রে জড়িয়ে শেষে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তার বিপরীতে জুয়া চরিত্রে ছিলেন সোনাল চৌহান, যাদের প্রেম ও অপরাধ জগতের টানাপোড়েন ঘিরে এগিয়েছিল সিনেমার গল্প। জান্নাতের সাফল্যের পর 2012 সালে মুক্তি পায় জান্নাত 2, যেখানে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেন রণদীপ হুদা ও এশা গুপ্তা। এবার তৃতীয় কিস্তির খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। যদিও এতে ইমরান হাশমি থাকছেন কিনা বা তার চরিত্র কি হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে, স্বরাষ্ট্রমন্ত্রী। রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত 7।
জন্ম পর্যটন চক্র এড়াতে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, 600-র বেশি ভিসা বাতিল করল মার্কিন প্রশাসন। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।